প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায়ের বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে রাজশাহী বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আগের ক্লাসে আমরা বলেছি যে একাদশ অধ্যায় কিন্তু একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন কানেক্টেড থাকে। সো একটা প্রশ্ন ভুল হওয়া মানে কিন্তু তোমার পুরো অঙ্কটাই ভুল হওয়া। তাই প্রথমেই আমরা চেষ্টা করব পুরো প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার, কোন লেনদেনটা বা কোন এন্ট্রিটা কোথায় যাবে এই বিষয়টা যদি প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আর ভুল হবে না। প্লাস অবশ্যই আমাদের টাকার অঙ্কগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমাদের টাকার অঙ্কগুলো আইডেন্টিফাই করতেই কিন্তু ভুল হয়, তাই দেখা যায় আলটিমেটলি রেজাল্টটাও ভুল হয়ে যাচ্ছে। তাই প্রথমে আমরা একটু আমাদের কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেমন দেখো এখানে বলছে KYA স্টিল কোং এর হিসাব বই থেকে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলী সংগৃহীত হয়। এখানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে স্টিলের একটা বিজনেস, অথবা যেখানে রড, তারপর লোহা, এগুলো যেখানে বিক্রি করা হয় সেরকম একটা বিজনেস, এবং তার একটা হিসাব এখানে দিয়ে দেওয়া আছে। যেমন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লোহার আকরিক ক্রয়, যেটা হচ্ছে আমাদের এই বিজনেসের জন্য মূল কাঁচামাল বা মূল উপাদান, সেটা ক্রয় করা হয়েছে। তারপর সেই ক্রয়ের ক্ষেত্রে আমাদের আন্তঃপরিবহন অর্থাৎ ক্রয় করে আমাদের কারখানা পর্যন্ত নিয়ে আসার জন্য পরিবহন খরচ হয়েছে 50,500 টাকা। এরপর গ্যাস ও বিদ্যুৎ খরচ হয়েছে, অর্থাৎ এই লোহা থেকে বিভিন্ন উপাদান বানানোর ক্ষেত্রে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ দরকার পড়ে, সেটা হচ্ছে কারখানার একটা খরচ, অর্থাৎ কারখানায় যখন পণ্যগুলো বানানো হয় তখন সেই খরচগুলো তৈরি হয়। তারপর আছে যন্ত্রপাতির অবচয়, অর্থাৎ যে যন্ত্রপাতি দিয়ে আমরা আমাদের এই পণ্যগুলো তৈরি করছি সেই যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি বা অবচয় তৈরি হচ্ছে, এটাও কিন্তু তাহলে কারখানার একটা খরচের মধ্যেই চলে যাচ্ছে। বিক্রয় কর্মীর বেতন, অর্থাৎ যে সেলসম্যান অর্থাৎ যে বিক্রয় কর্মী, তাকে আমাদের বেতন দিতে হচ্ছে, তাহলে এটা কিন্তু বিক্রয়ের সাথে জড়িত। যখন আমরা এই লোহা বা স্টিলগুলো যখন বিক্রি করব, বিক্রি করার সময় এই বিক্রয় কর্মীর বেতন সেক্ষেত্রে একটা খরচ হিসেবে ধরা হবে। টেলিফোন বিল, অর্থাৎ যেখানে আমাদের অফিস, সেই অফিসের কিছু খরচ থাকে, অফিস খরচ, টেলিফোন বিল, আপ্যায়ন খরচ, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যয় থাকে, এই প্রত্যেকটা হবে তাহলে প্রশাসনিক খরচের মধ্যে। তেমনিভাবে বিজ্ঞাপন, যখন আমরা পণ্য বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন দেওয়ার দরকার পড়ে, তাই এটাও বিক্রয় রিলেটেড খরচ বা বিক্রয় উপরিব্যয়ের একটা অংশ। তারপর আমরা দেখতে পাচ্ছি লোহার আকরিকের মজুদ, এবং এটা 1 তারিখের মজুদ দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এই লোহা আকরিক যেটা দিয়ে আমরা বিজনেসটা করছি বা কাঁচামাল ক্রয় করেছি সেটা অলরেডি কেনা আছে বা আগের বছর থেকে কিছু মজুদ আছে। আগের বছরের মজুদ দিয়েই আমরা এই বছরটা অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করছি, তাই এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, এবং এই বিষয়টা আমাদের এই লোহা আকরিক ক্রয়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছি রড বিক্রয়, অর্থাৎ লোহা আকরিক থেকে যখন রডটা তৈরি করা হচ্ছে সেই রডটা আমরা বিক্রি করছি, তার মানে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এবং সবার শেষে তৈরি রডের, এই যে লোহা আকরিক দিয়ে যখন রডটা তৈরি করব, রড তৈরি করার পরের মজুদের পরিমাণগুলো এখানে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমরা মজুদ, এখানে মজুদটা হচ্ছে তৈরি রড, অর্থাৎ লোহা আকরিক এটা দিয়ে যখন রডটা তৈরি করে ফেলা হয়েছে তারপরে আমাদের মজুদ, অর্থাৎ আগের বছরের মজুদ ছিল, তৈরি রডের মজুদ ছিল, এটা হচ্ছে এই প্রারম্ভিক মজুদটা। এবং বছর শেষে অর্থাৎ এই বছর যে বছরের হিসাবটা আমরা করছি সেই বছর শেষে যেই পরিমাণ রডটা ছিল সেটাকে আমরা বলতে পারি সমাপনী মজুদ। তাহলে এই ছিল আমাদের টোটাল হিসাবগুলো। এখন আমরা চলে যাই আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্নে। ক নাম্বারে বলছে KYA স্টিল কোং এর ব্যবহৃত কাঁচামাল খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে যদি আমরা কাঁচামালগুলো দেখি, আমাদের কাঁচামাল হচ্ছে লোহা আকরিক, এবং লোহা আকরিক ক্রয় সংক্রান্ত যে খরচগুলো হয়েছে সেটাকেই এখানে দেখাতে বলা হচ্ছে, অর্থাৎ
কতটুকু কাঁচামাল ব্যবহার করে আমরা আমাদের পণ্যটা তৈরি করছি সেটাকেই বলা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের খরচ। তাহলে এখন আমরা যদি ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে লোহা আকরিক ক্রয়, এবং তার আগে দেখো লোহা আকরিকের একটা প্রারম্ভিক মজুদ আছে। তাহলে এখান থেকেই আমরা ব্যয়টা শুরু করব। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব লোহা আকরিকের প্রারম্ভিক মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে 5,20,000 টাকা। তাহলে 5,20,000 টাকা এটা প্রারম্ভিক মজুদ। এটার সাথে যোগ হবে লোহা আকরিক ক্রয়, অর্থাৎ নতুন করে আমরা যেটা ক্রয় করেছি সেটা যোগ হবে। স্টিল আমাদের যে প্রারম্ভিক মজুদটা ছিল এটার সাথে যোগ হবে আমরা নতুন করে যেটা ক্রয় করেছি। আমরা নতুন করে ক্রয় করেছি 10 লক্ষ টাকা, তাহলে এখানে যোগ হবে 10 লক্ষ। এবার আরো একটা বিষয় যোগ হবে, সেটা হচ্ছে আন্তঃপরিবহন। দেখো লোহা আকরিক ক্রয় করার পরে এটা যখন আমরা আমাদের কারখানায় বা প্রতিষ্ঠান নিয়ে আসি, সেই নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এখানে একটা খরচ হয়েছে। তাহলে এই বিষয়টা আমাদের এখানে যোগ হবে। তাহলে এখানে আমরা যোগ করব এই ক্রয়ের সাথেই, যেহেতু এটা রিলেটেড তাই ক্রয়ের পরেই আমাদের এটা লিখতে হবে আন্তঃপরিবহন। এবার দেখো এছাড়া কিন্তু আমাদের আর কোনো লোহা আকরিক ক্রয় সংক্রান্ত খরচ নেই, তাই সেটাকে আমরা ব্যবহৃত কাঁচামালের খরচের মধ্যে নিয়ে আসতে পারবো না। শুধুমাত্র এই তিনটা খরচকেই আমরা ব্যবহৃত কাঁচামালের খরচ বলতে পারি। তাহলে এখানে আমাদের টোটাল ব্যবহৃত কাঁচামালের ব্যয় দাঁড়াচ্ছে 15,70,500 টাকা। 15,70,500, এটার নাম আমরা লিখতে পারি ব্যবহৃত কাঁচামালের ব্যয়, যেটা আমাদের ক নাম্বার প্রশ্নে করতে বলা হয়েছে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় 15,70,500। এর পরের ধাপে বলা হয়েছে, অর্থাৎ খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে উক্ত কোম্পানির উৎপাদিত ব্যয় বিবরণী, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ সম্পূর্ণ উৎপাদন ব্যয় বিবরণীটা আমাদের এখানে প্রস্তুত করতে হবে। তাহলে এটা শুরু হবে এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকেই। দেখো প্রথম কোশ্চেনের সাথে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু কানেক্টেড। প্রথম প্রশ্নের উত্তর থেকেই আমাদের দ্বিতীয় প্রশ্নটা শুরু করতে হচ্ছে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা যদি উৎপাদন ব্যয় প্রস্তুত করতে চাই প্রথমে শুরু করতে হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা মাত্র ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়েছি 15,70,500 টাকা। 15,70,500 টাকা। এবার এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করতে হয়, যেমন শ্রমিকের মজুরি অথবা বিভিন্ন ধরনের পরিবহন ব্যয় সংক্রান্ত কিছু খরচ। তবে এখানে আমাদের কোনো প্রত্যক্ষ খরচ দেওয়া নেই, আমাদের শুধুমাত্র ক্রয় এবং আন্তঃপরিবহনই ছিল। আমাদের এখানে কোনো মজুরির কথা বলা নেই, কোনো মজুরির পরিমাণও দেওয়া নেই, তাই সেটাকে আমরা স্কিপ করে যাব এবং এখানে এই ব্যয়টাকে আমরা ধরে নিব মুখ্য ব্যয়। তাহলে দেখো মুখ্য ব্যয়ের পরের ধাপ হচ্ছে আমাদের যোগ করতে হয় কারখানা উপরিব্যয়। তাহলে এখন আমরা দেখব আমাদের কারখানা উপরিব্যয়গুলো কি কি আছে। এখানে কিছু কারখানা উপরিব্যয় আছে, তাহলে প্রত্যেকটা আমাদের এখানে যোগ করে দেখাতে হবে। এখানে আমরা প্রথম কারখানা উপরিব্যয় দেখতে পাচ্ছি গ্যাস ও বিদ্যুৎ 40,000 টাকা, তারপর দেখতে পাচ্ছি যন্ত্রপাতির অপচয় 10,000 টাকা, এবং এই দুইটা ছাড়া আর তেমন কোনো কারখানা উপরিব্যয় নেই। বাকি অন্যান্য ব্যয়গুলো এখানে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা আনবো গ্যাস ও বিদ্যুৎ 40,000 এবং যন্ত্রপাতির অপচয়। গ্যাস ও বিদ্যুতের পরিমাণ দেওয়া ছিল 40,000 টাকা এবং তারপরে যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয়ের পরিমাণ দেওয়া ছিল 10,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে আমরা টোটাল কারখানা উপরিব্যয় পাচ্ছি 50,000 টাকা। এবার এই 15,70,000-এর সাথে আমরা যদি 50,000 যোগ করি তাহলে দেখো টোটাল আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় দাঁড়াচ্ছে 16,20,500 টাকা। 16,20,500 টাকা।
দেখো এর পরের আর তেমন কোনো কাজ নেই, অর্থাৎ এখানে কোনো চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা সমাপনী মজুদ দেওয়া নেই। তাই এখানেই আমাদের এই খ নাম্বার উত্তরটা শেষ হয়ে যাবে এবং এটার নাম আমরা লিখে দিব উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমরা যে পণ্যটা উৎপাদন করলাম সেটার জন্য আমাদের টোটাল ব্যয় হলো 16,20,500 টাকা। এবার চলে যাই পরবর্তী প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপরিউক্ত তথ্যের ভিত্তিতে উক্ত কোম্পানির নিট পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের বিশদায় বিবরণী প্রস্তুত করতে হবে। এখন বিশদায় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। আমরা চাইলে আলাদা রাফ করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে যদি আমরা একটু আলাদা রাফ করে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করি তাহলে কিন্তু আরও সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা একটু বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করি। বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের শুরু করতে হয় উৎপাদিত পণ্যের ব্যয় থেকে। আমরা অলরেডি উৎপাদিত পণ্যের ব্যয় পেয়েছি 16,20,500 টাকা। এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি 16,20,500 টাকা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। এবার এটার সাথে আমরা যোগ করব তৈরি রডের প্রারম্ভিক মজুদ। তৈরি রডের প্রারম্ভিক মজুদ, আমাদের এখানে তৈরি রডের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 5,50,600 টাকা এবং তৈরি রডের সমাপনী মজুদ দেওয়া আছে 2,50,500 টাকা। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুদটা নিয়ে আসবো 5,50,600। তাহলে 5,50,600 এটা হবে যোগ এবং বিয়োগ হবে সমাপনী উদ্বৃত্তটা। তাহলে তৈরি রডের সমাপনী মজুদ এটা হবে বিয়োগ। তৈরি রডের সমাপনী মজুদ দেওয়া আছে 2,50,500 টাকা। 2,50,500 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা লাস্টে যে অ্যান্সারটা পাবো সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 19,20,600 টাকা। 19,20,600 টাকা। এখানে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। চাইলে এটা রাফে দেখানো যেতে পারে এবং রাফে দেখানোই ভালো। আমরা অবশ্যই চেষ্টা করব রাফ করে এই অংশটা দেখিয়ে দেওয়ার। এবার আমরা চলে যাব আমাদের ফাইনাল বিশদায় বিবরণীর মধ্যে। তাহলে বিশদায় বিবরণী শুরু করতে হয় বিক্রয় থেকে। এখানে আমরা রড বিক্রয় করেছিলাম, রড বিক্রয়ের পরিমাণটা আমরা এখানে নিয়ে আসব। এখানে আমরা রড বিক্রয় করেছিলাম 43 লক্ষ টাকা। তাহলে রড বিক্রয় প্রথমে লিখব 43 লক্ষ টাকা এবং মাত্র কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের একটা রাফ দেখিয়েছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এই পরিমাণটা আমাদের লিখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আমরা বের করেছিলাম 19,20,600 টাকা। তাহলে আমরা এখন এই রড বিক্রয় থেকে 19,20,600 টাকা মাইনাস করব। মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট মুনাফা। তাহলে এখানে আমরা মোট মুনাফার পরিমাণ পাচ্ছি 23,79,400 টাকা এবং এটার নাম আমরা লিখব মোট মুনাফা। এবার এই মোট মুনাফার সাথে আমাদের মাইনাস করতে হবে বাকি যে পরিচালন ব্যয়গুলো আছে সেই সকল পরিচালন ব্যয়। তাহলে এখন আমরা মাইনাস করব পরিচালন ব্যয়গুলো। তাহলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয় এবং আরেকটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। তাহলে প্রশাসনিক উপরি ব্যয়ের মধ্যে দেখো আছে প্রথমে টেলিফোন বিল। টেলিফোন বিলের পরিমাণ দেওয়া আছে 7,000 টাকা। তারপর এখানে বিক্রয় কর্মীর বেতন এবং বিজ্ঞাপন খরচ, এই দুইটাকে আমরা বলতে পারি বিক্রয় উপরি ব্যয়। এবং এখানে আর আমরা ভাগ না করে চাইলে একসাথেও লিখে দিতে পারি। তাহলে প্রথমে আমরা নিয়ে আসি বিক্রয় কর্মীর বেতন 1,30,000 টাকা। প্রথমে নিয়ে আসবো বিক্রয় কর্মীর বেতন। বিক্রয় কর্মীর বেতন দেওয়া আছে 1,30,000 টাকা। তারপর নিয়ে আসবো টেলিফোন বিল। টেলিফোন বিল দেওয়া আছে 7,000 টাকা এবং সবার শেষে নিয়ে আসবো বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 50,000 টাকা। আর বিজ্ঞাপন খরচ
50,000 টাকা। এবার টোটাল পরিচালন ব্যয়গুলো যোগ করে আমাদের মাইনাস করতে হবে। তাহলে প্রথমে 1,30,000, 7,000, 50,000, আমরা এখানে টোটাল ব্যয়ের পরিমাণ পাচ্ছি 1,87,000 টাকা। তাহলে আমরা 23,89,400 টাকা থেকে মাইনাস করব 1,87,000 টাকা। তাহলে এখানে আমাদের ফাইনাল নিট পরিচালন মুনাফা পাচ্ছি 21,92,400 টাকা। 21,92,400 টাকা। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে নিট পরিচালন মুনাফা বের করতে বলা হয়েছে, তাই এখানে আমরা লিখব পরিচালন মুনাফা। যদি আমাদের নিট মুনাফা বলতো আমরা এখানে নিট মুনাফা লিখতাম, যেহেতু বলা হয়েছে পরিচালন মুনাফা নির্ণয় করো, তাই এখানে আমরা লিখছি পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফার পরিমাণ আসছে 21,92,400 টাকা। তাহলে প্রথমে আমরা দেখলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তারপর সেখান থেকে আমরা চলে গেলাম উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়ের, এবং উৎপাদিত পণ্যের ব্যয় থেকে আমরা পরবর্তীতে নিট পরিচালন মুনাফা নির্ণয় করলাম। আশা করছি এই সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।